এর পরপর যদি তারা এত বেশি যদি গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকতো, তাহলে পরের দিন কেন আবার 83 কিলোমিটার দূরে যে থানচি উপজেলায় কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের দিন দুপুরে ডাকাতি হলো? এটি তো মানুষের মনে একটা প্রশ্ন জাগে, যদি যুদ্ধ বিমান যদি ওখানে পাঠিয়ে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে কুমিল্লার এইটুকু অতিক্রম করা সম্ভব না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, যদি ভারতের এই প্ল্যান থেকে থাকে, তাহলে এখন ভারতের প্ল্যান কি? এখন আসলে ভারতের প্ল্যানটা হচ্ছে ভিন্ন। ভারত আগের যে প্ল্যানটা ছিল, তারা কেএনএফ ক্রিয়েট করেছে। এখন কেএনএফ দিয়ে তারা মায়ানমারের বিদ্রোহী আর্মি তাদেরকে দমন করতে চায়। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলছে যে না, এটা আমরা নিয়ে, এটা আমাদের ড্যাম কেয়ার, আমরা এটা নিয়ে ভাবছি না। এটা যদি আপনারা যদি না ভাবেন, তাহলে ভারতের অ্যাম্বাসেডর কেন বক্তব্য দিচ্ছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এটা নিয়ে বক্তব্য দিচ্ছে? ভারত আমার দেশে $12 বিলিয়ন এক্সপোর্ট করে, আমরা শুধুমাত্র $2 বিলিয়ন এক্সপোর্ট করি। তাহলে এখানে ভারতেরও কিন্তু পেটে আঘাত লাগছে। এটি ছাড়াও আমেরিকা বা পশ্চিমা বিশ্ব এখনো নির্বাচনটা মেনে নেয় নাই। তো গোয়েন্দা সংস্থাদের কাছে যদি তথ্য থেকে থাকে, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যদি সতর্ক হতো, তাহলে যে 14টা অস্ত্র যে নিয়ে গেল। ভাই, এখানে আমার বক্তব্য একটু বিকৃত হয়ে যাচ্ছে আপনার মুখে, এটা করি, তা না হলে এটা ঠিক হবে না। আমি বলতে চেয়েছি যে কোকিচিনের তৎপরতা, যেটা তারা যে একটা বিদ্রোহী গ্রুপ হিসাবে কাজ করছে, এই তথ্যটা ছিল। কিন্তু তারা যে আক্রমণ করবে, লুটপাট করবে, ডাকাতি করবে, এই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল, এটা কিন্তু আমি বলিনি। না জি ফরদ ভাই, আপনি ঠিকই বলেছেন যে মানে কোনো আক্রমণ বা কোনো ক্রিমিনাল অফেন্স যদি হয়, এটির আসলে আগাম তথ্য এইভাবে থাকে না। এখন আমি যদি আপনাকে কোনো ভাড়াটিয়া কিলার দিয়ে হত্যা করতে চাই, এটা আপনার পক্ষে এই আগাম তথ্য পাওয়াটা খুব ডিফিকাল্ট। আবার আপনি যদি আমাকে হত্যা করতে চান, তাহলে এটাও ডিফিকাল্ট। এটা ঠিক আছে, বাট এটা অর্থ আমি যে আপনি যেটা বলেছেন এবং আমি যেটা বলতে চাচ্ছি, অর্থ মূলত একই। কারণ কুকিচিনের তৎপরতা সম্পর্কে যদি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থেকে থাকে, তো তাহলে তো আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের যে পুলিশ বা আনসার বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্ক হওয়া উচিত ছিল। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা তো কোনো সতর্কতার তো নমুনা আমরা কিন্তু দেখি না। সেই ক্ষেত্রে 14টা অস্ত্র তাদের কাছ থেকে নিয়ে গেল, সেখানে কোনো প্রতিরোধ হলো না। 2টি স্বয়ংক্রিয় অস্ত্র ছিল, যেখানে ওই সাব মেশিন গান, যেখানে একটা ট্রিগারে চাপ দিলে 1 সেকেন্ডে 4-5টা গুলি বেরিয়ে যায়। তাহলে সেখানে কোনো প্রতিরোধ হলো না। তারপরে ওই দিন রাতের বেলা 9টায় ব্যাংক ডাকাতি হলো। প্রথমে বলা হলো যে 2 কোটি টাকা খোয়া গিয়েছে, পরবর্তী সিআইডি ইন্সপেকশনে বলা হলো যে না, খোয়া যায় নাই। এর পরপর যদি তারা এত বেশি যদি গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকতো, তাহলে পরের দিন কেন আবার 83 কিলোমিটার দূরে যে থানচি উপজেলায় কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের দিন দুপুরে ডাকাতি হলো? এটি তো মানুষের মনে একটা প্রশ্ন জাগে, এটি একটা মানুষের মনে একটা প্রশ্ন জাগে, সন্দেহ জাগে। আর আরেকটি যে বিষয়, সেটা হলো যে আপনি যে কথাটা বললেন, আপনার কথা আমি একমত, যে কেউ যদি কাউকে আক্রমণ করে, যেটা আমাদের আমেরিকার টুইন টাওয়ারে আক্রমণ হয়েছে, অনেক দেশের রাজনৈতিক জনপ্রিয় নেতাও কিন্তু অ্যাসাসিনেশন হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু অ্যাসাসিনেশন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই ধরনের তথ্য আগাম পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু আপনার সৈন্যবাহিনী বা পুলিশ বা আনসার যে এটা প্রতিরোধ করবে না এবং তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করবে, যেখানে তারা বিরোধী দলের শান্তিপূর্ণ নির্বাচনে, যেখানে পুলিশের নেতৃত্ব, বিডিআর নেতৃত্ব থেকে, সেনাবাহিনীর নেতৃত্ব থেকে, সেনাবাহিনীর নেতৃত্ব না, বিডিআর নেতৃত্ব থেকে বলা হয়েছিল যে অস্ত্র দিয়ে কি তারা হাডুডু ফেলবে কিনা, বা অস্ত্র দিয়ে কি তারা খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করবে কিনা, এবং আমরা হেফাজতে ইসলামকে কিভাবে অস্ত্র প্রয়োগ করে সেখানে বিতাড়িত করা হয়েছিল, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এইগুলো মানুষের মনে একটা প্রশ্ন থাকে। এখন হাসিনা আক্তার আপনি যেমনটি প্রশ্ন করলেন, সেটা হলো যে আসলে আমি এটি নিয়ে স্টাডি করে আমি যেটা দেখলাম, সেটা হলো ভারতের যে মিজোরাম হলো আমাদের বান্দরবনের সীমান্তে এবং কুমিল্লার সাথে ত্রিপুরা সীমান্ত। ভারতের যে রাজ্য হয়েছে মিজোরামে কালাদান মাল্টি মডেল প্রজেক্ট, যেখানে ভারতের $4 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, $4 ইনভেস্টমেন্ট আছে, এবং আমাদের আরাকান নিয়ে আন্তর্জাতিক একটা খেলা চলছে। এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, যেটা প্রমাণ হচ্ছে আমেরিকা তার পার্লামেন্টে বার্মা অ্যাক্ট 2021 পাশ করেছে। এবং এই সমস্ত যারা যুদ্ধরত, যারা বিদ্রোহী গ্রুপ, তারা এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, আমাদের 1971 সালে প্রবাসী সরকারের মতো একটি সরকার গঠন করেছে, এবং সেই সরকারকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ডিপ্লোম্যাটিক্যালি সহায়তা করছে
তাদেরকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে। তো তার মানে কি এখানে ভারত বলছি, আমেরিকার এখানে বড় ধরনের একটা ইন্টারেস্ট আছে। চায়নার ইন্টারেস্টটা কি? চায়নার ইন্টারেস্টটা হচ্ছে চায়না চায়না কিন্তু দুইটি ইকোনমিক জোন ক্রিয়েট করেছে, একটা পাকিস্তানের সাথে, একটা মায়ানমারের সাথে। পাকিস্তানের সাথে যেটা সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, এবং তারা মায়ানমারের আরাকানে করেছে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, যেখানে আরাকানেও কিন্তু চায়নার হিউজ একটা ইনভেস্টমেন্ট রয়েছে। এবং চায়নার আরেকটি ইন্টারেস্ট হলো এখানে চায়নার যে কুনমিং, চীনল্যান্ড, মায়ানমার, কক্সবাজার, টেকনাফ থেকে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা বাস্তবায়ন করবে। তো এই রোডটা যদি বাস্তবায়ন হয় তাহলে ভারতের 7 সিস্টার, ভারতের স্বাধীনতা এবং অখণ্ডতার জন্য একটি চরম হুমকি। আর আর বার্মা বা মায়ানমারের ইন্টারেস্ট কি? মায়ানমারের ইন্টারেস্ট হলো তারা তাদের স্বাধীনতার অখণ্ডতা চায়, যে আরাকান বা চীনল্যান্ড এটা আলাদা হয়ে যাক, এটি মায়ানমার কখনো চাচ্ছে না। এই যে এখন যারা কুকি ন্যাশনালিস্ট ফ্রন্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে, এখানে আমাদের পাহাড়ে কিন্তু 6টা এ ধরনের সন্ত্রাসী বা অস্ত্রধারী গোষ্ঠী আছে। তার ভিতর উল্লেখযোগ্য হলো আপনার কে এনএফ ইউজেএসএস, যেটা শম্ভু লারমার নেতৃত্বে। আরেকটা হলো ইউপিডিএফ। এটি ছাড়াও আরো 3টি সংগঠন কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কেএনএফটা কিন্তু ভারতের মিজোরাম বা ভারতের প্রশ্রয়ে কিন্তু এই কেএনএফটা ক্রিয়েশন করা হয়েছে। এবং কেএনএফটা ভারত ক্রিয়েট করেছিল কেন? যে তারা মূলত উলফাকে নিয়ন্ত্রণ করবে, এবং তারা যে স্বাধীনতা চাচ্ছে, এই স্বাধীনতা আমাদের বাংলাদেশের 3টা রাজ্য, 3টা পাহাড়ি জেলাকে নিয়ে যদি তারা একটা স্বাধীন রাষ্ট্র করতে চায়, এটি ভারতের সমর্থন আছে। এবং এটা ভারতের জন্য করাটা সহজ। সেটা হলো যে আমাদের কুমিল্লা এবং ফেনী, এটার ডিস্টেন্স হলো মাত্র 14 কিলোমিটার। আপনি যদি মানচিত্রটা দেখেন, এখানে যদি ভারত যদি তাদেরকে একটু সহায়তা করে, একটা ব্যাটালিয়ন অথবা 4-5টা যদি যুদ্ধ বিমান যদি ওখানে পাঠিয়ে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে কুমিল্লার এইটুকু অতিক্রম করা সম্ভব না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, যদি ভারতের এই প্ল্যান থেকে থাকে, তাহলে এখন ভারতের প্ল্যান কি? এখন আসলে ভারতের প্ল্যানটা হচ্ছে ভিন্ন। ভারত আগের যে প্ল্যানটা ছিল, তারা কেএনএফ ক্রিয়েট করেছে। এখন কেএনএফ দিয়ে তারা মায়ানমারের বিদ্রোহী আর্মি তাদেরকে দমন করতে চায়। এবং মায়ানমারের বিদ্রোহী আর্মি যদি উইন করে, তাহলে চায়নার ইকোনমিক করিডোরটা স্থাপিত হবে এবং চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা স্থায়িত্ব পাবে। সেই ক্ষেত্রে এখানে চায়নার যদি উপস্থিতিটা বেড়ে যায়, সেক্ষেত্রে ভারতের স্বাধীনতা এবং অখণ্ডতার জন্য হুমকি। এই কারণে আমার একটা ধারণা, বাট আমি এটা নিশ্চিত না, আমাদের কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, যে এইরকম একটা ঘটনা ঘটিয়ে আমাদের সেনাবাহিনীকে অপারেশনে নামানো এবং আলটিমেটলি কেএনএফ কে ধরার নামে, তাদেরকে নির্মূলের নামে, জঙ্গি আস্তানা নির্মূলের নামে আলটিমেটলি মায়ানমারের যে বিদ্রোহী আর্মি, অর্থাৎ মায়ানমার সেনাবাহিনীকে সহায়তা করা এবং মায়ানমারের বিদ্রোহী আর্মি যাতে উইন করতে না পারে সেটি করা হচ্ছে কিনা, এবং এটি ভারতের প্রেসক্রিপশন এই কাজটি করা হচ্ছে কিনা, সেটি আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এটি একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যে আমাদের সরকারের হাতে এখন অনেকগুলো সমস্যা আছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এটা নিয়ে টক শোতে আলোচনা হচ্ছে না, কারণ আমরা যারা কথা বলতে আসি তারা আমরা ইকোনমিক বিষয়গুলো একটু কম বুঝি। এই ক্ষেত্রে যার জন্য ইকোনমিক এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না। আমাদের 2021 অগাস্টে আমাদের রিজার্ভ ছিল 46 বিলিয়ন, 48 বিলিয়ন। এখন কিন্তু আমার ডলার চলে আসছে 12 বিলিয়নে। তার মানে গত 32 মাসে আমার 36 বিলিয়ন কিন্তু আমার হাওয়া হয়ে গেছে। তার মানে আপনি যদি এভারেজ করেন, প্রতি মাসে 1 থেকে 1.25 বিলিয়ন ডলার কমে যাচ্ছে। তো এটা যদি ধরেন কন্টিনিউ করে, তাহলে 8 থেকে 10 মাসে আমার ডলার জিরো হয়ে যাবে, লাইক শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো। তাহলে সেই ক্ষেত্রে যদি জিরো হয়ে যায়, এখন পাকিস্তানের $1 সমান 350 রুপিস এবং 1 পাউন্ড সমান 400 রুপিস। এই সমস্ত বিষয় প্লাস এই যে আমাদের যে ইন্ডিয়ান পণ্য বয়কট, এটা কিন্তু যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলছে যে না, এটা আমরা নিয়ে, এটা আমাদের ড্যাম কেয়ার, আমরা এটা নিয়ে ভাবছি না। এটা যদি আপনারা যদি না ভাবেন, তাহলে ভারতের অ্যাম্বাসেডর কেন বক্তব্য দিচ্ছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এটা নিয়ে বক্তব্য দিচ্ছে? ভারত আমার দেশে $12 বিলিয়ন এক্সপোর্ট করে, আমরা শুধুমাত্র $2 বিলিয়ন এক্সপোর্ট করি। তাহলে এখানে ভারতেরও কিন্তু পেটে আঘাত লাগছে। এটি ছাড়াও আমেরিকা বা পশ্চিমা বিশ্ব এখনো নির্বাচনটা মেনে নেয় নাই, এবং তারা আলটিমেটলি বা ফাইনালি কি করবে সেটাও কিন্তু আমরা জানি না। ইলেকশন গেল মাত্র 2.5 মাস বা 3 মাস,
এটি খুব একটা লম্বা সময় না, কারণ আমেরিকা যে সমস্ত দেশে স্যাংশন বা যে সমস্ত দেশে অ্যাকশন নিয়েছে সেক্ষেত্রে কোনো কোনো দেশে 3 মাস 6 মাস 1 বছর কিন্তু লেগেছে। এখানে আন্তর্জাতিক পলিটিক্স আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে। এই সমস্ত বিষয়গুলো ডাইভার্ট করার জন্য একটা নতুন একটা নাটকের অবতারণা কিনা সেটার জন্য বা সেটা সত্য কিনা এটি আমাদের জন্য অপেক্ষা করতে হবে। এবং আমি আপনার মাধ্যমে এবং জনগণের পক্ষে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের সেনাবাহিনী এটি যেন কোনো একটা দেশের চাওয়া পাওয়া দাবার গুটি হিসেবে যাতে ব্যবহৃত না হয়। যদি কেএনএফ যদি সত্যি সত্যি একটা স্বাধীন রাষ্ট্র চেয়ে থাকে, আমার শেখ রফিকুল ভাই যেটা বললো, যেটা আমাদের সংবিধানের আর্টিকেলটা আমার এই মুহূর্তে মনে নাই, এখানেও কিন্তু বলা আছে এবং পৃথিবীর সব দেশের সংবিধানে যে বলা থাকে যদি কোনো গোষ্ঠী স্বাধীনতা চায় তাহলে তাদের একটা নৈতিক দায়িত্ব সমর্থন করা। যেহেতু এটা আমার দেশ, আমার দেশের অংশ, সেই সময় হয়তো বাংলাদেশকে এটা সমর্থন করতে পারে না। এটা আমাদের বাংলাদেশের যেহেতু একটা অখণ্ডতার একটা প্রশ্ন আসে। এখন যদি আমাদের মানে আমার যেটা আশা বা আমার যেটা কামনা, আমার যেটা চাওয়া পাওয়া, যে এটা আমরা গত 15 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীকে যেটা দেখেছি, রাজনৈতিক নেতৃত্ব তাদের যেভাবে ব্যবহার করেছে তারা সেইভাবে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে 2008 সাল থেকে আমরা কিন্তু দেখেছি জেনারেল মঈন কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি 2014 সালে ইকবাল করিম ভুইয়া, আমরা দেখেছি 2018 সালে জেনারেল আজিজ, যিনি বলেছিলেন গত 47 বছরে এত সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন তিনি দেখেন নাই। আমরা দেখেছি 2024 সালে বর্তমান সেনাপ্রধানেরও ভোটের দিন সকাল 10টার সময় উনি কি বক্তব্য দিয়েছিলেন সেটাও কিন্তু আমরা দেখেছি। তো আমার জনগণের পক্ষে উদাত্ত আহ্বান থাকবে যে সেনাবাহিনী যদি আক্ষরিক অর্থে কেএনএফ যদি সত্যি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে, তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি হয়ে থাকে, তাহলে তারা যদি সরকার তাদের অপারেশনে নামায় এবং তারা আক্ষরিক অর্থে এই কাজটি করুক। কিন্তু কোন দেশের দাবার গুটি অথবা আমার বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হোক, আন্তর্জাতিক যুদ্ধের ফিল্ড হিসেবে ব্যবহৃত হোক, সেটি জনগণ আমরা কখনো চাই না। সর্বশেষ একটি কথা দিয়ে শেষ করছি। শেখ রফিকুল ভাই যে কথাটি বললেন যে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। শেখ রফিকুল ভাই, আপনি 63টা দলের একটা দলের অংশ, আপনি জাতীয় ঐক্য কিভাবে আপনি জানেন, কিভাবে আপনি পাবেন? একটা অগণতান্ত্রিক সরকার, একটা অসাংবিধানিক সরকার। ওনারা তো এর আগে যতবার জাতীয় ক্রাইসিস এসেছে বিএনপি কিন্তু এগিয়ে এসেছে এবং তারা বলেছে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করতে চায়। তারা কিন্তু প্রতিবারই কিন্তু ডিনাই করেছে এবং তারা সহযোগিতা নেয় নাই। তাহলে এইখানে যদি বিরোধী নেতৃত্বের সহযোগিতা যদি না নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ যারা 15 বছর ধরে একটা, আমি সবাইকে বলছি সহযোগিতা নেওয়ার জন্যই যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমার দেশটা চলে যাবে। আমার দেশকে আগে রক্ষা করতে হবে। আমার দেশ রক্ষা হলে আমার সবকিছু ঠিক থাকবে, আমার রাজনীতি থাকবে, আমার দল থাকবে, জনগণ থাকবে, সবকিছু থাকবে। আমি এই কথাটা বলছি। আমি তো আপনার সাথে একমত, কিন্তু আমাদের বিগত জাতীয় ক্রাইসিসে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সমস্ত সহযোগিতার বিষয়টা কিন্তু আমরা দেখি নাই, তারা একসেপ্ট করে নাই। তো যেহেতু তারা একসেপ্ট করে নাই বা আগামীতে করবে কিনা, সেই ক্ষেত্রে তারা যদি একটা অগণতান্ত্রিক সরকার, তাহলে সেই ক্ষেত্রে আমরা জনগণ যেটা চাচ্ছি সেটা কিন্তু প্রতিফলিত হবে না। কিন্তু যদি সকল দলের ঐক্যমতে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে জনগণের চাওয়া পাওয়াটা প্রতিফলিত হবে।